তো মাল্টিডিসিপ্লিনারি কোর্স মানে আমরা যে চিন্তা ভাবনা করে এসেছি দীর্ঘদিন ধরে যে এটা পাসের সাবজেক্ট, এটা হালকা মুডে পড়াশোনা করলে হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা করে এসেছি। আমার তো মনে হচ্ছে এটা একদম ভুল চিন্তা ভাবনাটা ছিল। যারা মেজর পড়ছে তাদের থেকেও তোমাদের জ্ঞান বেশি হওয়া উচিত, কারণ তোমরা মাল্টিডিসিপ্লিনারি কোর্সটার মধ্যে আছো। মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে যদি সেই ইউপিএসসির এক্সামগুলো দেয়, তাহলে সেক্ষেত্রে সে অ্যাডভান্টেজ কিছু না কিছু বেশি পাবে। আমি দীর্ঘদিন ধরে পড়িয়েছি বলে মোটামুটি আমার আইডিয়া ছিল যে কোন জায়গা থেকে কোশ্চেন আসে, কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। আর যা যা পড়িয়েছি অল্প সংখ্যক ক্লাসের মাধ্যমে কিন্তু পুরো পেপারটাকে কভার করার চেষ্টা করেছিলাম। এবার যেহেতু হিউজ টপিকস, অনেকগুলো টপিক পড়াতে হবে, সপ্তাহে 2 দিন করে পড়িয়ে হবে না, মিনিমাম আমাকে 3 থেকে 4 দিন করে পড়াতে হবে, তারপরে কিন্তু পুরো টপিক্সটাকে শেষ করা যাবে। অনার্সের মতো করে পড়াবো না, একদম তোমাদের প্যাটার্নে, তোমরা যেটা পছন্দ করবে সেই প্যাটার্নেই ফলো করবে। তাতে কি হবে, মিনিমাম এফোর্ট দিয়ে ম্যাক্সিমাম নাম্বার কী করে পাওয়া যায়, সে কন্ডিশন হচ্ছে ক্লাস জয়েন করতে হবে। ক্লাস না জয়েন করলে কিন্তু আমি লিভ করিয়ে দেবো। সিরাজাম একাডেমির ইউটিউব চ্যানেলে এবার থেকে ম্যাথমেটিক্স মেজর মাইনরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রচুর ফ্রি ক্লাস পেতে চলেছ। আর পুরো সিলেবাস ওয়াইজ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন ইউনিভার্সিটির জন্য যদি সাবজেক্ট ওয়াইজ বা কোর পেপার ওয়াইজ আরও ক্লাস পেতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে সিরাজাম একাডেমির অ্যাপটা ডাউনলোড করতে হবে। সিরাজাম একাডেমির অ্যাপ প্লে স্টোরে পাবে, অ্যাপ স্টোরেও তোমরা পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে গুগল ক্রোম থেকেও অ্যাপটা ডাউনলোড করতে পারো। এক্সাম তোমাদের খুব সামনে, পড়াশোনা কিছু হয়নি, এবার ভাবছো ওয়েব সিরিজের মতো 1 by 1 ভিডিও লেকচার পেলে খুব ভালো হতো, তাহলে তোমাদের জন্য সিরাজাম একাডেমির অ্যাপ। এই সিরাজাম একাডেমির অ্যাপে বিভিন্ন ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স মেজর মাইনরের জন্য সুন্দরভাবে কোর্স ওয়াইজ সাজানো আছে। সমস্ত ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, এমনকি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, প্রচুর ইউনিভার্সিটির জন্য কোর্সগুলোকে সুন্দরভাবে সাজানো আছে। তোমরা যদি মনে করো যে কোর্সের জন্য কোয়ারি করতে চাইছো, sirazamacademy.com সেখানেও সার্চ করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সম্পূর্ণ ডিটেলস নিতে পারো। শুরু করি। দেখো, তোমাদের যে চ্যাপ্টার দুটো আছে সেগুলো আমি তোমাদের আস্তে আস্তে করে বলছি। আর সব থেকে বড় কথা, তোমরা পড়ছো কি এমডিসি, আর যারা মেজর নিয়ে পড়ছে তারা পড়ছে ডিসি। ডিসি মানে কি, ডিসিপ্লিনারি কোর্স মানে বিষয় ভিত্তিক কোর্স। মানে কেউ হয়তো শুধুমাত্র ম্যাথমেটিক্স নিতে পারে, কেউ হয়তো শুধুমাত্র ফিজিক্স নিতে পারে, কেউ হয়তো দেখা গেল কেমিস্ট্রি নিতে পারে, কেউ বায়োলজি নিতে পারে, কেউ যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে পারে। এটা ডিসিপ্লিনারি কোর্স। তাহলে যে কোনো একটা সাবজেক্টের ওপর তার দক্ষতাটাকে এখানে দেখা হচ্ছে, অর্থাৎ অনার্স সাবজেক্টের মতো। ডিসিপ্লিনারি কোর্স কথাটির মানে হচ্ছে যে বিষয়ভিত্তিক, একটা সাবজেক্টে তোমার দক্ষতা থাকবে। এবার মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, তাহলে ডিসিপ্লিনারি জায়গায় মাল্টি লেখা আছে। মাল্টি কথাটির মানে হচ্ছে বহু বিষয় ভিত্তিক। তা বহু বিষয় ভিত্তিক মানে তোমরা বরঞ্চ যারা মেজর পড়ছে তাদের থেকেও তোমাদের জ্ঞান বেশি হওয়া উচিত, কারণ তোমরা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সটার মধ্যে আছো। মাল্টি ডিসিপ্লিনারি কোর্স মানে মেবি তোমার থাকতে পারে ম্যাথমেটিক্স অ্যাজ এ মেজর পেপার হিসাবে, কেমিস্ট্রি একটা থাকতে পারে মেজর পেপার হিসাবে, ফিজিক্স একটা পেপার থাকতে পারে মেজর পেপার হিসাবে। তাহলে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স যারা পড়ছো তাদের ক্ষেত্রেই বরঞ্চ বড্ড টাফ। আমরা এই প্যাটার্নটা বুঝে উঠতে পারিনি বলেই অনেকে মাল্টিডিসিপ্লিনারি মানে পাশে পড়ছি এরকম চিন্তা ভাবনা করি। অনেকে বলে যে মাল্টিডিসিপ্লিনারি কোর্স মানে হয়তো আমি একটু হালকা পড়তে হবে, হালকা মুডে পড়াশোনা করতে হবে, তা কিন্তু নয়। যা বোঝা যাচ্ছে যে যদি ডিসিপ্লিনারি কোর্স নাও তাহলে তুমি 4 ইয়ারে কমপ্লিট করছো, 3 বছরেও কমপ্লিট করতে পারো অ্যাজ এ অনার্স বা ডিপ্লোমা হিসেবে, কিন্তু 4 ইয়ার করলে সেটা অনার্স হবে। তার সঙ্গে যদি রিসার্চ পেপার থাকে তাহলে অনার্স উইথ রিসার্চ পেপার হবে। তাহলে 4 ইয়ারের পসিবিলিটিটা তোমার ডিসিপ্লিনারি কোর্সের মধ্যে আছে, যেখানে কোনো একটা সাবজেক্টের ওপর
তোমার দক্ষতাটা বেশি হবে, বিষয়ভিত্তিক একটা সাবজেক্টের দক্ষতাটা বেশি। কিন্তু মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যদি তুমি অ্যাডমিশন নিচ্ছ তাহলে 3 বছরই তোমাকে পড়তে হচ্ছে, তার বেশি আর পড়ার দরকার নেই। কিন্তু এখানে দুটো সাবজেক্টের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে, যে ওই জন্য বলছে মাল্টিডিসিপ্লিনারি, তাহলে বিষয়ভিত্তিক না, এখানে বহু বিষয়ভিত্তিক তোমাদের পড়তে হচ্ছে। সমস্যাটা হচ্ছে কি, যে আমরা আবার সাধারণত মেজর মাইনর বলি, এখানে মেজর মাইনর বলি, অর্থাৎ ডিসিপ্লিনারি কোর্স পড়লে তোমাকে মেজর সাবজেক্ট এইগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করলে আর একটা মাইনর চুজ করতে হয়। তো মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের মধ্যেও কিন্তু মেজর মাইনর বলে কিছু একটা আছে। তাহলে কেউ কেউ বলতে পারে যে এটা কোর কোর্স 1, কেউ এটা চুজ করতে পারে, আবার কেউ কেউ এটা চুজ করতে পারে কোর কোর্স 2। তাহলে কোর কোর্স 1 কোর কোর্স 2 চুজ করলে এইটা হয়ে গেল তোমার মাইনর। অন্যভাবেও হতে পারে যে মেবি ফিজিক্সটাকে তুমি কোর কোর্স চুজ করেছো, ম্যাথমেটিক্স কোর্স কোর্স চুজ করেছো, বা কেমিস্ট্রিটাও মাইনর চুজ করেছো, সেটাও হতে পারে। তাহলে এরকম করে তোমাদেরকে কিন্তু চুজ করতে হয়েছে। এটা মানে হচ্ছে কোর কোর্স 1, এটা মানে হচ্ছে কোর কোর্স 2, আর ওইদিকে দেখতে পাচ্ছ যে ফিজিক্সটা হচ্ছে তোমার মাইনর। যদি এরকম সিচুয়েশন হয় তাহলে সেক্ষেত্রে ম্যাথমেটিক্সের পেপারগুলো তোমার গুরুত্ব সহকারে পড়তে হবে, কেমিস্ট্রি পেপারটাও গুরুত্ব সহকারে পড়তে হবে প্রথম দুটো সেমিস্টারে। আর তারপরে দুটো সেমিস্টারে দেখো, প্রথম দুটো সেমিস্টারে তোমার মাইনর পেপার থাকবে না, কিন্তু 3 নম্বর সেমিস্টার থেকে মাইনর পেপার আসবে। তার সঙ্গে তোমার থাকছে আইডিসিটা পড়তে হচ্ছে, স্কিল এনহ্যান্সমেন্ট পেপার পড়তে হচ্ছে, আর এইসিটা পড়তে হচ্ছে, আর একটা হচ্ছে সি ভ্যালু পড়তে হচ্ছে। সি ভ্যালু মানে হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু পড়তে হচ্ছে। তো এতগুলো জিনিসপত্র নিয়ে কিন্তু আমাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্স। তো মাল্টিডিসিপ্লিনারি কোর্স মানে আমরা যে চিন্তা ভাবনা করে এসেছি দীর্ঘদিন ধরে, যে এটা পাসের সাবজেক্ট, এটা হালকা মুডে পড়াশোনা করলে হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা করে এসেছি। আমার তো মনে হচ্ছে এটা একদম ভুল চিন্তা ভাবনাটা ছিল। এই চিন্তা ভাবনা তোমাদের প্রথম থেকেই ভুল চিন্তা ভাবনা নিয়েই তোমরা এই পড়াশোনাটা করেছো। যদি মাল্টিডিসিপ্লিনারি কোর্স এমন একটা কোর্স যেটা পাস কোর্স নয়, বরঞ্চ এটা হচ্ছে মেজর কোর্স, যেখানে দুটো মেজর তোমাকে প্যারালালি পড়তে হচ্ছে। এখানে তোমাকে দুটো মেজর পড়তে হচ্ছে না, একটা মেজর পড়তে হচ্ছে। যদি কেউ কোনো 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 ছেলেপেলে যদি মনে করে যে ডব্লিউবি বিসিএস বিসিএস এর এক্সামগুলো বিসিএস এর এক্সামগুলো দেবে, বা বা ইউপিএসসির এক্সামগুলো দেবে, তাহলে আমি তো বলবো যে এই কোর্সটা চুজ করাটা সব থেকে ভালো। মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে যদি সে ইউপিএসসির এক্সামগুলো দেয় তাহলে সেক্ষেত্রে সে অ্যাডভান্টেজ কিছু না কিছু বেশি পাবে। কারণ মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়েছে মানে তার বহু বিষয় ভিত্তিক জ্ঞান অর্জন হয়েছে। আর ডিসিপ্লিনারি কোর্স মানে তার সাবজেক্টের ডেপথ এসছে, অর্থাৎ সে পরবর্তীতে যদি টিচিং প্রফেশনে যায়, সে যদি রিসার্চ লেভেলের কোনো কিছু করে, সে যদি কলেজের প্রফেসর টাইপের কিছু একটা হতে চায়, তাহলে সেক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি কোর্স না নিয়ে ডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ শুধুমাত্র মেজর সাবজেক্ট নেওয়াটা সব থেকে ভালো। কিন্তু এইখানে মেজর সাবজেক্ট নিয়েছো, মাইনরে তোমার সামান্য জ্ঞান হলো, যদিও সমান গুরুত্ব দিতে বলছে, কিন্তু মাল্টিডিসিপ্লিনারি কোর্স তাদেরই নেওয়া উচিত যারা যারা এই বিসিএস এক্সাম টাইপেরগুলো, ইউপিএসসি এক্সাম টাইপেরগুলো, বা মিসলেনিয়াসের জন্য খাটতে চাইছে, বা সিজিএল সিএইচএসএল যেগুলো আছে, সিএইচএসএল যে কম্বাইন্ড যে এক্সামগুলো আছে, তাদের জন্য যারা পরিশ্রম করবে পরবর্তীতে, বা শুধু তাই কেন বলবো, রেলের পরীক্ষাগুলো যেগুলো আছে, গ্রুপ সি গ্রুপ ডির যে পরীক্ষাগুলো আছে, যেগুলো থেকে যেমন সিজিএল সিএইচএসএল এর পরীক্ষা মানে কিন্তু অন্যরকম পরীক্ষা। এখান থেকে তুমি ইনকাম ট্যাক্স অফিসার হতে পারবে, এখান থেকে তুমি যে কোনো গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ বি যে কোনো জব কিন্তু এই জায়গাগুলো থেকে পেতে পারো। তাহলে যারা যারা মনে করছো যে এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলো পরবর্তীতে পরিশ্রম করবে, তাদের ক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি কোর্সে অ্যাডমিশন নেওয়াটা বেস্ট। কিন্তু আমাদের এই চিন্তা ভাবনাগুলো ছিল না, আমরা জানি না যে পাশে পড়তে হবে এরকম চিন্তা ভাবনা, মানে অন্য জায়গায় চান্স পেলাম না তারপরে এখানে পেলাম, এরকম চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমরা পড়াশোনাগুলো করে এসেছি। তোমরা ফিল করো তাহলে বুঝতে পারবে। যখন আমি দেখছি যে সিলেবাসের কথা যখন বলছি যে আমাদেরকে একটু এটা হালকা মুডে পড়তে হবে, আমি যে হয়তো হালকা মুডে পড়তে হবে, কিন্তু কোশ্চিন প্যাটার্ন যখন হচ্ছে তখন একদম ফাটিয়ে দিচ্ছে। এত জটিল জটিল কোশ্চিন প্যাটার্ন হচ্ছে, সেখানে মনে হচ্ছে মেজর সাবজেক্টের থেকেও এই সাবজেক্টের কোশ্চিনগুলো কঠিন। ইনফ্যাক্ট আগে প্রথমে একটা সেমিস্টার মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যদি অ্যাডমিশন নাও,
বাংলায় এক্সাম দেওয়ার প্রভিশন ছিল, ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়ে পড়ছো বা কেমিস্ট্রি নিয়ে পড়ছো বা ফিজিক্স নিয়ে করছো, কোশ্চিনটা তোমার বাংলা হওয়ার একটা প্রভিশন ছিল। কিন্তু রিসেন্ট দিনে কি করলো, রিসেন্ট দিনে বললো যে এমডিসি নিয়ে যদি পড়াশোনা করো বা ডিসিপ্লিনারি কোর্স নিয়ে যদি পড়াশোনা করো, তাহলে সেক্ষেত্রে তোমার বাংলায় কোশ্চিন আর হবে না। তাহলে বাংলায় কোশ্চিন তোমার এমডিসি সাবজেক্টে হবে না, তুমি মাইনর সাবজেক্ট যেটা সেটা শুধু বাংলায় কোশ্চিন হবে। তাহলে বাংলায় কোশ্চিন হবে না মানে বাংলায় আর লিখতে পারবে না, তাহলে তোমাকে ইংরেজিতেই কিন্তু এই দুটো জায়গা লিখতে হবে। সেটাও নতুন একটা জিও সার্কুলার একটা দিয়েছিল, যেখানে তোমরা সেই ওয়েবসাইটে পেয়ে যাবে। তো সেখান থেকে আমরা দেখে নিয়েছিলাম যে কী আছে। তাহলে পরবর্তীতেও কিন্তু তোমাদের ম্যাথমেটিক্স অ্যাজ এ কোর পেপার হিসেবে যদি থাকে, কেমিস্ট্রি যদি কোর পেপার হিসেবে থাকে, তাহলে এই দুটো কোর পেপার তোমাকে ইংরেজিতেই পড়তে হচ্ছে। এবার আমি চলে আসি যে জায়গাগুলো একটু বলার দরকার আছে, সেটা আমি সিলেবাসেই তোমাদেরকে ভাবাতে পারি। কোথায় আছে এই সব সিলেবাসগুলো, আমরা একদম চলে যাব সিসিএফ সিলেবাস, ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাসটা আছে রে বাবা, সেখানে চলে যাবে। দিয়ে সিলেবাসে যাবে, সেখানেই সব রেগুলেশন, সিলেবাস, কোশ্চিন প্যাটার্ন সব কিছু আলোচনা করা আছে। তো এমডিসি আর এখানে দেখো বুঝতে পারছো, এই যে সিলেবাস অফ 4 ইয়ার অনার্স অ্যান্ড 3 ইয়ার্স এমডিসি প্রোগ্রাম। তাহলে 4 ইয়ার্স অনার্স আর 3 ইয়ার্স এমডিসি প্রোগ্রামের সিলেবাসে ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমরা নেই, তাহলে এই ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড, আমি ম্যাথমেটিক্সটাকেই শুধু ভাবানোর চেষ্টা করছি। তাহলে পরবর্তীতে আমরা যেটা দেখতে চাচ্ছি না, যে মানে এমডিসি নিয়ে যারা পড়ছে, তাহলে একই জায়গায় বাকি সাবজেক্টগুলো পড়ানোর চিন্তাভাবনাও আমাদেরকে কিন্তু করতে হবে, যা দেখতে পাচ্ছি। এটা একদম লাস্ট লাস্ট দেওয়া আছে, কি বলেছে, যে যদি কেউ কোশ্চিন ফর অল পেপার 4 ইয়ার অনার্স বা অনার্স উইথ রিসার্চ আর 3 ইয়ার এমডিসি ইন ম্যাথমেটিক্স, আচ্ছা শুধু ম্যাথমেটিক্সের কথা বলছে, বাকিগুলোর কি হবে সেটা বলিনি আমি। তাহলে ম্যাথমেটিক্সের কোশ্চিনগুলো কি হবে বলছে, শ্যাল বি সেট ইন ইংলিশ ভার্সন অনলি। তাহলে ম্যাথমেটিক্সের কোশ্চিন বাংলা ভার্সনে হবে না, ইংলিশ ভার্সনে হবে। অ্যান্ড বেঙ্গলি ভার্সন কোশ্চিন পেপার শ্যাল নট বি রিকোয়ার্ড। তাহলে কোশ্চিন বেঙ্গলি ভার্সনে এরপর থেকে আর কোনো মতেই হবে না, শুধুমাত্র ইংলিশ ভার্সনেই কোশ্চিনটা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কোন কোন পেপার পড়তে হবে। তো সেটা আমি কন্টেন্টে তোমাদের স্টাডি মেটেরিয়ালে দেখবে সিলেবাসটাকে নিয়েছি। সেই সিলেবাসে একদম নিচের দিকে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা দেখলে অনেকটা আইডিয়া পেয়ে যাবে যে কি কি তোমাদেরকে পড়তে হবে, কি কি পড়তে হবে। অর্থাৎ সেমিস্টার 1 থেকে যদি তোমরা চিন্তা ভাবনা করো, আমি তোমাদেরকে একটু ভাবাচ্ছি। মানে আমরা ম্যাথমেটিক্সটাকে অ্যাজ এ মেজর হিসাবে নিলাম, দুটো পেপার আমাদের চুজ করতে হবে। তো এমডিসিতে ম্যাথমেটিক্সটাকে যদি মেজর হিসাবে নাও, তাহলে তুমি প্রথম ম্যাথমেটিক্স হচ্ছে মেজর। তো MTH আর এম মানে হচ্ছে ম্যাথমেটিক্সটা মেজর। তাহলে সেক্ষেত্রে তোমাকে CC1টা পড়তে হচ্ছে ফার্স্ট ইয়ারে, ফার্স্ট সেমে। তাহলে CC1 পড়তে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ম্যাথমেটিক্স মেজর যদি হয় সি ল্যাঙ্গুয়েজটা পড়তে হচ্ছে সেক পেপার হিসাবে। আর আইডিসি যেমন আছে, আইডিসি একটা পড়তে হবে। আর মাইনর পেপার আর এখানে কিছু পড়তে হচ্ছে না। এর সঙ্গে সঙ্গে তোমার CC2 বলে আরেকটা আছে, সেটা হচ্ছে কেমিস্ট্রি হতে পারে, ফিজিক্স হতে পারে, বা অন্য যে কোনো একটা সাবজেক্ট হতে পারে, সেটাও তোমাদেরকে পড়তে হচ্ছে। তাহলে ম্যাথমেটিক্সের সেমিস্টার 1-এ তোমরা এটা অলরেডি পড়ে নিয়েছো। সেমিস্টার 2-তে এমডিসি যদি ম্যাথমেটিক্সটা যদি তোমার ফার্স্ট হয়, কোর পেপার 1 যদি হয়, তাহলে তুমি বেসিক অ্যালজেব্রাটা পড়ছো। কোর পেপার 1 যদি হয় তাহলে বেসিক অ্যালজেব্রা পড়ছো। ইনফ্যাক্ট যদি কোর পেপার 2 হয়, তখনও তুমি সেমিস্টার 2-তে বেসিক অ্যালজেব্রাটা পড়ছো। এবার চলে আসি সেমিস্টার 3তে গিয়ে কি হলো না, সেমিস্টার 3তে গিয়ে যদি তোমার এটা তোমার কোর পেপার হয়, তাহলে এমডিসির একটা পেপার পড়তে হচ্ছে CC3। সেটা কি পড়তে হয়, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর গ্রুপ থিওরি পড়তে হচ্ছে এমডিসির একটা পেপার। এখানে তোমাকে আর এমডিসির সেক পেপার এখানে আর পড়তে হচ্ছে না। সেক পেপার কেন পড়তে হচ্ছে না, তার কারণ হচ্ছে এই সেক পেপারটা তুমি অলরেডি পড়ে নিয়েছো সেমিস্টার 2-এ। যা সেক পেপারটা হচ্ছে এটা, তাহলে পরের যে এমডিসি আছে তাদের জন্য। এবার এমডিসিতে যদি ম্যাথমেটিক্সটা মাইনর হিসাবে থাকে, তাহলে ও শুরু করবে প্রথম ক্যালকুলাস শুরু করবে, অর্থাৎ প্রথম চ্যাপ্টারটা শুরু করবে। এবার চলে আসো সেমিস্টার 4, জটিলতা কিন্তু আছে যাই বলো না কেন, অনেকে ব্যাপারগুলো বুঝতেই পারবে না। সেমিস্টার 4-এ গিয়ে
এমডিসিটাতে CC4 আর CC5 এই দুটো তোমাকে পড়তে হচ্ছে। কি কি পড়তে হচ্ছে? মেকানিক্স পড়তে হচ্ছে আর অ্যাডভান্স ক্যালকুলাস পড়তে হচ্ছে, যেটা তোমরা সেমিস্টার 4-এ গিয়ে পড়েছো। আর তার সঙ্গে সঙ্গে সেমিস্টার ফাইভে গিয়ে গন্ডগোলটা শুরু হয়েছে। সেমিস্টার ফাইভে গিয়ে গন্ডগোলটা কেমন হয়েছে? এই স্টার মার্কসটা ইন্ডিকেট করছে যদি তোমার এটা কোর পেপারে থাকে, যদি তোমার ম্যাথমেটিক্সটা প্রথম কোর পেপারে থাকে, অর্থাৎ ম্যাথমেটিক্সটা যদি তোমার কোর 1 যদি হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে CC7টাও পড়তে হচ্ছে। অর্থাৎ CC6 তো পড়তেই হবে, যেখানে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড নিউমেরিক্যাল অ্যানালাইসিস থাকছে, আর তার সঙ্গে সঙ্গে কোর্স 1 যেটা দেখতে পাচ্ছ সেটা ম্যাথমেটিক্যাল মেথড সেমিস্টার 5। সেই সেমিস্টার 5-এ যদি তোমার ম্যাথমেটিক্সটাকে এরকম সিস্টেম যদি হয়, এই সিস্টেম যদি হয়, ম্যাথমেটিক্সটা যদি কোর পেপার 1-এ থাকে, তাহলে সেক্ষেত্রে কি পড়তে হচ্ছে তোমাদেরকে? এই পেপারটা তোমরা সেমিস্টার 5-এ পড়ে নিচ্ছ। আমি কিন্তু সেমিস্টার 5-এ স্ট্যাটিস্টিক্সের এই পার্টটা পড়িয়েছিলাম। তো স্ট্যাটিস্টিক্সটা সেমিস্টার 5-এ পড়িয়েছিলাম এটা, তাহলে ম্যাথমেটিক্যাল মেথড তখন পড়ায়নি। এবার ম্যাথমেটিক্যাল মেথড তাহলে অনেকে থাকতে পারে, তাহলে ম্যাথমেটিক্যাল মেথড তোমরা হয়তো না জেনে বা কলেজে একটু টুকটাক পেয়েছো, হয়তো হেল্প পেয়েছো, সেইভাবে পড়েছো। নির্ঘাত বলতে পারি যে এই পেপারটা যদি তোমার ঠিকঠাক করে না পড়া থাকে, তোমরা পাস মার্কটাও তুলতে পারবে না। পাস মার্ক তুলতে গেলেও এটার মধ্যে একদম পিওর অ্যানালাইসিস আছে, বিশুদ্ধ অ্যানালাইসিস আছে, আর কিছুটা ক্যালকুলাসের পার্ট আছে। সেই ক্যালকুলাসের পার্টটা আবার ভালো লাগবে, কিন্তু প্রথম পার্টটা খুব একটা ভালো লাগবে না। প্রথম পার্টটা একটু কেমন কেমন লাগবে। তো স্ট্যাটিস্টিক্স অ্যান্ড নিউমেরিক্যাল এটা আমরা আগের সেমে পড়িয়েছি, আশা করি তোমরা নিউমেরিক্যালটা পড়াইনি, স্ট্যাটিস্টিক্সটা পড়িয়েছি, আশা করি তোমরা ওখানে হয়তো পাস মার্কটা তুলে নেবে, কারণ স্ট্যাটিস্টিক্সটা যথেষ্ট টাফ একটা সাবজেক্ট। আমি দীর্ঘদিন ধরে পড়িয়েছি বলে মোটামুটি আমার আইডিয়া ছিল যে কোন জায়গা থেকে কোশ্চিন আসে, কোন জায়গা থেকে কোশ্চিন আসতে পারে। আর যা যা পড়িয়েছি অল্প সংখ্যক ক্লাসের মাধ্যমে কিন্তু পুরো পেপারটাকে কভার করার চেষ্টা করেছিলাম। তাহলে আমাদের প্রথম কোশ্চিন হচ্ছে, যাদের যাদের ক্ষেত্রে এমডিসি যদি কেমিস্ট্রি অ্যাজ এ কোর পেপার 1 হয়, ম্যাথমেটিক্স অ্যাজ এ কোর পেপার 2 যদি হয়, আর ফিজিক্স বা অন্য কোনো একটা সাবজেক্ট বা কম্পিউটার, সে যা খুশি হতে পারে, কম্পিউটার হতে পারে বা অন্য একটা যে কোনো সাবজেক্ট, সেটা যদি তোমার মাইনর হয়, তাহলে এই পসিবিলিটি যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তোমরা CC7টা পড়োনি, তারা CC7 পড়োনি, তোমরা কি পড়েছিলে? শুধুমাত্র CC6 পড়েছিলে। তাহলে তুমি বলবে যে স্যার ওখানে তাহলে একটা পেপার কম, তাহলে সেক্ষেত্রে আমি আবার উল্টো বলবো যে কেমিস্ট্রি থেকে দুটো পেপার পড়েছিলে, তাহলে তখন কেমিস্ট্রি থেকে দুটো পেপার পড়েছিলে, ম্যাথমেটিক্স থেকে একটা পেপার পড়েছিলে। তাই একদম ক্লিয়ার। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে যাদের যাদের ওই ম্যাথমেটিক্সটা পরিষ্কার লেখা আছে দেখো, যাদের ম্যাথমেটিক্সটা কোর্স 2, তোমার কোর্স 1-এ কি আছে দেখার দরকার নেই, কোর্স 2 যদি ম্যাথমেটিক্স হয়, তাহলে CC7 তুমি পড়বে কখন? সেমিস্টার 6-এ গিয়ে। তাহলে CC7 মানে ম্যাথমেটিক্যাল মেথড যেটা আছে সেটা তুমি পড়বে সেমিস্টার 6-এ গিয়ে। তাহলে সেমিস্টার 6-এ কিন্তু লেখা আছে শুধুমাত্র CC8। তাহলে CC8 সেমিস্টার 6-এ পড়ছো, সেটা কত? ডিসক্রিট ম্যাথমেটিক্স। তাহলে একটা পেপার তুমি পড়ছো ডিসক্রিট ম্যাথমেটিক্স, তুমি বলো স্যার আরেকটা, আমি যে আরেকটা পেপার তখনই পড়বে যদি তোমার এমন টাইপের প্যাটার্ন হয়। তাহলে এই জায়গায় তোমাকে দুটো পেপার পড়তে হচ্ছে, একটা CC7, আরেকটা হচ্ছে CC8। CC7-এ কি আছে? CC7-এ আছে ম্যাথমেটিক্যাল মেথড আলাদা কোনো সাবজেক্ট নয়, আসলে এটা ম্যাথমেটিক্যাল মেথড কথাটি বলা আছে মানে ম্যাথমেটিক্সের বেশ কিছু টপিকস একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, ওই জন্য ম্যাথমেটিক্যাল মেথড বলছে। এখানে কি আছে? এখানেও আছে ডিসক্রিট ম্যাথমেটিক্স। তো ডিসক্রিট ম্যাথমেটিক্স হচ্ছে CC8-এ। তাহলে কারা কারা এই পেপারটা পড়ছো সেমিস্টার 6-এ গিয়ে?
সেমিস্টার সিক্সে গিয়ে কারা কারা এটা পড়ছো? সিসি টু পড়ছো হচ্ছে, সিসি মানে হচ্ছে কোর কোর্স, এটাকে বেস্ট হচ্ছে, আমার এটা বলা উচিত ছিল, এটা কোর কোর্স, কোর পেপার টু, আর এটা হচ্ছে কোর পেপার ওয়ান। তাহলে কোর পেপার টু যদি তোমার ম্যাথমেটিক্স হয় তাহলে তোমরা এই দুটো পেপার পড়ছো। কত নাম্বার আছে? নাম্বার আছে 75, যেটা রিটেন এক্সাম হবে, আর তার সঙ্গে 25 যেটা তোমার ইন্টারনালের মাধ্যমে হবে। ইন্টারনালেও আবার ব্রেক করা থাকে, ইন্টারনালে তোমার 15+10 এরকম করে ব্রেক করা থাকে। তাহলে ইন্টারনালে হচ্ছে 25 আর নিচে এদিকে হচ্ছে 75 মানে হিউজ নাম্বার। দেখো মাল্টি ডিসিপ্লিনারি কোর্সটাকে আমি স্টাডি করে যা বুঝলাম, বহু বিষয় ভিত্তিক সাবজেক্ট। তো মাল্টি ডিসিপ্লিনারি বাংলা মানেটাই হচ্ছে বহু বিষয় ভিত্তিক সাবজেক্ট, কোর কোর্স। আর ডিসিপ্লিনারি কোর্স মানে বিষয় ভিত্তিক, একটাই বিষয়, হয় ম্যাথমেটিক্সে তোমার জ্ঞান অর্জন বেশি হবে, হয় কেমিস্ট্রিতে তোমার জ্ঞান অর্জন বেশি হবে, যে যে পেপারটাকে অ্যাজ এ মেজর হিসেবে ট্রিট করছো। তো মাল্টি ডিসিপ্লিনারি কোর্সটাই তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট বাবা। বললো না, কম্পিটিটিভ এক্সামে যদি তুমি বলো যে এই পেপারটা যারা পড়েছে তাদের বরঞ্চ অনেক বেশি অ্যাডভান্টেজ পাওয়া যাবে। এবার চলে আসি যে কথাটি বলার দরকার, তাহলে আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স, আর ডিসক্রিট ম্যাথমেটিক্স শুধু পড়বো না আমরা, ডিসক্রিট ম্যাথমেটিক্সের সঙ্গে যেটা পড়বো সেটা হচ্ছে এই স্টার মার্ক দিয়ে যেটা দেওয়া আছে সেটাও পড়বো। এই স্টার মার্কস দিয়ে দেওয়া আছে সেই পেপারটা যাদের যাদের ম্যাথমেটিক্সটা কোর পেপার ওয়ান, তারা সেমিস্টার ওয়ানে নিয়ে, এই সেমিস্টার ফাইভে নিয়ে নিয়েছো, সেমিস্টার ফাইভে নিজের অজান্তে নিয়েছো। আমাকে যেমন কেয়া বললো যে স্যার কি পড়েছি আমার মনে নেই, দেখেছো, বলে কি পড়েছি স্যার বুঝতে পারছি না, মনে নেই। তাহলে তোমরা ভাবো কি পড়েছো সেটাই মনে নেই কেন? কারণ কনফিউজড হয়ে গেছে যে কি আছে না আছে। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করতো যে সেমিস্টার থ্রিতে স্যার মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে কি আছে না আছে একটু বলুন, তা আমি বলতে পারতাম না। ওই জন্য দেখবে কলেজে কি হয়, কলেজেও বেশ কিছু টিচারকে তুমি জিজ্ঞাসা করলে কলেজে স্যার বুঝতেই পারবে না যে কোন টপিকস আছে কোন টপিকস নেই, এত কনফিউজ করে দেওয়ার মতো গল্প। এই মুহূর্তে এসে কেন বোঝা যাচ্ছে না, ক্যালকাটা ইউনিভার্সিটিও প্রতিনিয়ত আপডেট করতেই আছে। ক্যালকাটা ইউনিভার্সিটি আপডেট করতে করতে আজকের ডেট হচ্ছে তোমার 16/1/26, তো একদম লেটেস্ট যে বলে না যে এইগুলোকে বলা হয় অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন। তুমি যে যে পেপারগুলো তোমার প্রথম দিকে ছিল, যেগুলো ধরো প্রথম সিলেবাস, সেখান থেকে তুমি কিচ্ছু বুঝতে পারবে না, এটা দেখলেই তোমার কেমন কেমন লাগবে। এই সিলেবাসগুলো করতে করতে মাঝে মাঝে অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ কিছু সংশোধন, সিলেবাস সংশোধন সংশোধন করতে করতে কখনো কখনো দেখেছো এরকমও সংশোধন হয়েছে যে তোমাদের নাকি ওই সময় দুটো কোর্স পড়তে হবে, আগে ছিল একটা কোর্স পড়তে হবে, তো এরকম সংশোধন কিছু আছে। তো এই সংশোধন যদি জানুয়ারি মাসের 16 তারিখে দেয়, তাহলে আমরা নিশ্চয়ই এর পারফেক্ট বা কারেক্ট ইনফরমেশনগুলো এই মুহূর্তে এসে দিতে পারছি, লাস্ট মুহূর্তে এসে দিতে পারছি, তার আগে দিতে পারছিলাম না। সেই জন্য আগে থেকেও কিছু বলা যাচ্ছিল না সত্যি কথা বলতে। এবার এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের সিলেবাসটা কি আছে বা কোশ্চেন প্যাটার্নটা কি আছে। সিলেবাসটা তো মোটামুটি আচ্ছা, সিলেবাস বলিনি এখনো, সিলেবাসটাকেই তাহলে একটু ভাবানোর চেষ্টা করছি। এই ছিল আমার টোটাল জায়গা। এবার সিলেবাস কি আছে যদি জিজ্ঞাসা করো, তো সিলেবাসে খেয়াল করো আরেকটা জিনিস বলার আছে, যে ডিসক্রিট ম্যাথমেটিক্স, CC8 ডিসক্রিট ম্যাথমেটিক্স, তার পেপারটা হচ্ছে 8 হচ্ছে সিসি, আর কোন সেমে পড়ছো সেটা লেখা আছে এখানে 6 হলো। আর এখানে কি লেখা আছে CC7 6, এটার মানে হচ্ছে CC7 আর কখন পড়ছো সেটা এখানে লেখা আছে। আশা করি ক্লিয়ার। কিন্তু আবার চলে আসো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এগুলো তোমরা জানো। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 যারা মেজর পড়ছে তাদের লেখা থাকে, আর তোমাদের ক্ষেত্রে শুধু লেখা আছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটার কারণ কি, মেজর যারা পড়ে তাদের ক্ষেত্রে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন 2ও আছে, ওরা সেমিস্টার 7 আর সেমিস্টার 8-এ পড়বে। সেমিস্টার 7 সেমিস্টার 8 যেহেতু তোমাদের নেই, তাহলে সেক্ষেত্রে তোমাদের আর 2 পড়ার কোনো জায়গা নেই। এমনকি গ্রুপ থিওরি 2 ওরা সেটা পরবর্তীতে পড়ে, তো গ্রুপ থিওরি 2 যেহেতু তোমাদের পড়তে হচ্ছে না, সেই জন্য বলছি এইটুকু সিলেবাসে যথেষ্ট। সিমিলারলি মেকানিক্স 1-এর ক্ষেত্রেও মেকানিক্সের যে সিলেবাস সেটাই। এবার নেক্সট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা যা ছিল সেগুলো তো পড়তেই হচ্ছে। আচ্ছা, বেসিক অ্যালজেব্রা এইগুলো তো পড়তেই হচ্ছে, তাই তো, এই দুটো পেপার পড়তেই হচ্ছে। আর তোমরা ডাইরেক্ট কোথায় পেয়েছো, যে MDC মানে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। তো মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে 75 মার্কস, টিউটোরিয়ালটা হচ্ছে তোমার 25 মার্কস। কি পড়ছো, অ্যাডভান্স ক্যালকুলাস, কোন সেমে পড়েছো, সেমিস্টার সিসি সেমিস্টার 4-এ পড়েছো,
আর সেটা আমাদের হয়ে গেছে। এখানে কি পড়েছো? সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার পড়িয়েছে এগুলো। সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারে কি ছিল? সিকোয়েন্স কি জিনিস, তার সঙ্গে সঙ্গে সিরিজ কি জিনিস, সিকোয়েন্সের পরে ইনফাইনাইট সিরিজ কি জিনিস, কনভার্জেন্স কি জিনিস, ডাইভার্জেন্স কি জিনিস, কোচি প্রিন্সিপাল কি জিনিস, এগুলো তুমি পড়েছো। কেন বলছি সেটা কারণ আছে। আর তারপরে লিমিট কন্টিনিউটি সেগুলো পড়েছো। এই জায়গাগুলো বেশ কঠিন কঠিন ছিল, যাই বলো না কেন, এটা যথেষ্ট টাফ একটা জায়গা ছিল। তারপর মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 2 ডাইমেনশনের এই জায়গাগুলো তোমরা অলরেডি পড়ে নিয়েছো। এখন প্রশ্ন হচ্ছে স্ট্যাটিস্টিক্সটা পড়ে নিয়েছো, যেটা আমি আগের সেমেই তোমাদেরকে পড়ালাম। স্ট্যাটিস্টিক্সের হিউজ একটা সিলেবাস, সেই সিলেবাসটা পড়িয়েছি। নিউমেরিক্যাল অ্যানালিসিসটা আমার কন্ট্রোলের বাইরে ছিল, আমি পড়াইনি। নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্যাল মেথড। তাহলে ম্যাথমেটিক্যাল মেথডসে তোমাদেরকে কি পড়তে হবে? তো ম্যাথমেটিক্স আর মেথডে তুমি সিকোয়েন্স আর সিরিজ পড়ছো, দেখেছো? সিকোয়েন্স আর সিরিজ। তুমি বলছো স্যার সিকোয়েন্স সিরিজ আমরা তো একবার পড়েছি। আমি যে হ্যাঁ, এবার তোমরা পড়ছো কি সিকোয়েন্স সিরিজ অফ ফাংশন। তাহলে সিকোয়েন্স সিরিজ তো পড়বে, তার সঙ্গে ওটা কিসের না ফাংশনের। তাহলে যারা যারা সেমিস্টার পরে সিকোয়েন্স সিরিজগুলো ঠিকঠাক করে পড়োনি, অ্যাডভান্স ক্যালকুলাস যেটা ছিল, তাদের ক্ষেত্রে নিশ্চয়ই এই পেপারটা একটু কঠিন লাগবে। তাহলে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অফ এ ফাংশন, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অফ এ ফাংশন, এটা কিন্তু যাই বলো না কেন আগের সিলেবাসটার কন্টিনিউয়েশন। এখানেও তোমরা সেই কনভার্জেন্সি পড়বে, এখানেও তোমরা ডাইভার্জেন্সি পড়বে। তারপরে পরে আরও বেশ কিছু কথাবার্তা লেখা আছে, সেখানে একটা কথা লেখা আছে স্টেটমেন্ট অফ ইম্পর্টেন্ট প্রপার্টি লাইক বাউন্ডেডনেস, কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি, লিমিট অফ এ ফাংশন, ইউনিফর্ম কন্টিনিউটি, এদের শুধু স্টেটমেন্ট পড়তে হবে। যারা মেজর নিয়ে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে স্টেটমেন্ট নয়, ওগুলো প্রত্যেকটা প্রুফ পর্যন্ত করতে হতো। তোমাদের কি করতে হচ্ছে? শুধুমাত্র স্টেটমেন্ট করতে হচ্ছে। যেমন খুব ইম্পর্টেন্ট একটা থিওরাম ছিল, সেই থিওরামটাকে বলা হচ্ছে ওয়েস্টার্স এমএন টেস্ট ফর ইউনিফর্ম কনভার্জেন্ট। ওয়েস্টার্স এমএন টেস্টের শুধু স্টেটমেন্টটা তোমাকে পড়তে বলছে, প্রমাণ করার দরকার নেই। ওয়েস্টার্স এমএন টেস্ট এত ইম্পর্টেন্ট একটা গল্প, সেটা ভাবতে পারবে না। কিন্তু সেটা শুধুমাত্র প্রমাণ প্রমাণ না করে স্টেটমেন্ট করার পর তারপরে বলছে সিম্পল অ্যাপ্লিকেশন, মানে ওয়েস্টার্স এমএন টেস্ট অ্যাপ্লাই করে তার সিম্পল অ্যাপ্লিকেশনগুলো আমরা পড়বো। কোথায়? গ্রুপ এ তে। গ্রুপ এ মানে কি? গ্রুপে মানে 25 মার্কস, 20টা ক্লাস লাগবে। আর এই টপিক্সটা একদম বিশুদ্ধ অ্যানালাইসিস, বলে না যে এটা একদম পিওর অ্যানালাইসিস। এর মধ্যে অ্যানালাইসিস ছাড়া অন্য কিছু নেই। যেমন তোমরা সিকোয়েন্স সিরিজের ফ্লেভারটা পেয়েছিলে, লিমিট কন্টিনিউটি যে ফ্লেভারটা পেয়েছিলে, সেই টাইপের টপিক এই টপিক্সটা অনার্সে আমাদের আছে, আমরা এটা দীর্ঘদিন ধরে পড়িয়েছি। এখন প্রশ্ন হচ্ছে এরপরে তো আরও দুটো পার্ট আছে, সেই দুটো পার্টের মধ্যে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্স ক্যালকুলাস। এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের এই পার্টটা এটা যে কোনো পার্সন পড়িয়ে দিতে পারবে। এই পার্টটা যে কোনো পার্সন পড়িয়ে দিতে পারবে। কেন? কারণ এটা দীর্ঘদিন ফার্স্ট ইয়ারেই ছিল। ফার্স্ট ইয়ার মানে একদম প্রথম দিকেই ছিল। রিসেন্ট দিনে এটাকে একটু চেঞ্জ করে দিয়ে তোমাদের এখন সেমিস্টার 6-এ পড়িয়েছে। অর্থাৎ আমরা যখন পড়াশোনা করে এসেছি তখন এটা আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি। আর এটা সব থেকে সহজ একটা টপিক। এই টপিকস নিয়ে কোনো সমস্যা নেই। এই 35 মার্কস তোমাদেরকে বাঁচাবে। এই 35 মার্কসের এগেনস্টে তোমরা হয়তো 30 মার্কস পাবে। আর 30 মার্কস অবশ্য ম্যাক্সিমাম মিনিমামটা ইনক্লুডিং আছে, ঠিক আছে? তাহলে এই 35 মার্কসে যদি তুমি 30 পাও, তাহলে অন্য জায়গা থেকে তোমার নাম্বার না নিলেও চলবে। কি কি আছে এখানে? এখানে তোমাকে ট্যানজেন্ট নর্মাল পড়তে হচ্ছে, পেডাল ইকুয়েশন বলে একটা জায়গা পড়তে হচ্ছে, কার্ভেচার বলে একটা জায়গা পড়তে হচ্ছে, রেডিয়াস অফ কার্ভেচার, খুব সুন্দর লাগবে, সহজই লাগবে, কিচ্ছু না। তারপরে রেক্টেলিনিয়ার অ্যাসেমটোড বলে একটা পড়তে হচ্ছে, সেখানে শুধু কার্টেসিয়ান প্রবলেমগুলোই করতে বলছে, পোলার করার দরকার নেই। তার সঙ্গে সঙ্গে এনভেলপ পড়তে হচ্ছে, কনকেভিটি, কনভেক্সিটি, পয়েন্ট অফ ইনফ্লেকশন সেগুলো পড়তে হচ্ছে। আর ডেফিনেশন এক্সাম্পল সিঙ্গুলার পয়েন্টের ক্ষেত্রে পড়তে হবে। সিঙ্গুলার পয়েন্টে কি আছে? নোট কাকে বলে, কাস্ট কাকে বলে, আইসোলেটেড পয়েন্ট কাকে বলে, তার কার্টেসিয়ান ফর্মগুলো শুধুমাত্র পড়তে হবে। এবার চলে আসো ম্যাক্সিমা মিনিমা। ম্যাক্সিমা মিনিমা আমরা 2 ডাইমেনশনে ম্যাক্সিমা মিনিমা এখনো করিনি অবশ্য। ম্যাক্সিমাম মানে কখন চরম মান থাকবে, অবম মান থাকবে, ডেরিভেটিভ দিয়ে যে প্রবলেমগুলো করা যায়। অবশ্যই এখানে 1 ভেরিয়েবলের ম্যাক্সিমাম মিনিমাটাও আমাদের সিলেবাসের মধ্যে আছে, আবার 2 ভেরিয়েবলের ম্যাক্সিমাম মিনিমাটাও আমাদের সিলেবাসের মধ্যে আছে।
তো টু ভেরিয়েবলের ল্যাগ্রাঞ্জেস মেথডের মাধ্যমে আমাদের ম্যাক্সিমাম মিনিমার গল্পগুলো করতে হবে। এটা থেকে একটা কোশ্চেন কম্পালসারি আসবে। মনে করো এখানে যদি আমি 10 মার্কসও ধরি, 10 মার্কস এটা একটা কোশ্চেনই থাকবে, আর উপর থেকে বাকি কোশ্চেনগুলো থাকবে। তো এই যে গ্রুপ বিটা, এটা তোমাদেরকে বাঁচাবে, এই গ্রুপ বিটা তোমাদের বাঁচাবে। মনে হবে যে না স্যার, প্রথম দিকটা যদি আমি নাও পারি তাহলে এটা তোমাদের ভালো লাগবে। আমার তো মনে হয় শুরুতে ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য এই টপিক্সটাই আগে পড়ানো উচিত। ব্রেনের উপর চাপটাও কম লাগবে, মনে হবে যে না ঠিক আছে, একদম ঠিক আছে। তো ব্রেনের উপর চাপ কম হওয়ার মতো টপিক্স হচ্ছে দিস ওয়ান। এবার যেহেতু হিউজ টপিক্স, অনেকগুলো টপিক্স পড়াতে হবে, সপ্তাহে 2 দিন করে পড়িয়ে হবে না, মিনিমাম আমাকে 3 থেকে 4 দিন করে পড়াতে হবে, তারপরে কিন্তু পুরো টপিক্সটাকে শেষ করা যাবে। তো সেই আমি অবশ্য যেন বলি না যে অনার্সের মতো করে পড়াবো না, একদম তোমাদের প্যাটার্নে তোমরা যেটা পছন্দ করবে সেই প্যাটার্নেই ফলো করবো। সেই প্যাটার্ন ফলো করে আমরা আস্তে আস্তে বড় হলাম, তাই না? ছোটো থেকে এরকম করে আস্তে আস্তে বড় হলাম, তো ওই প্যাটার্নটাই আমি ফলো করব। তাতে কি হবে না, মিনিমাম এফোর্ট দিয়ে ম্যাক্সিমাম নাম্বার কি করে পাওয়া যায় তার একটা ধারণা তোমরা পেয়ে যাবে। মিনিমাম এফোর্ট ম্যাক্সিমাম নাম্বার। গ্রুপ সিতে কি আছে, এখানে 15 মার্কসের একটা জায়গা আছে, সেটা কি না ফুরিয়ার সিরিজ থেকে একটা কোশ্চিন আসবে। 15 মার্কস মানে অ্যান্সার এনি 3 কোশ্চিন। তো ফুরিয়ার সিরিজ থেকে একটা কোশ্চিন আসবে, দুটো কোশ্চিনও নয়। তাহলে ফুরিয়ার সিরিজ থেকে একটা কোশ্চিন, আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সেখান থেকে দুটো কোশ্চেন। তার মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যে টপিকগুলো তোমরা আগে একবার পড়েছিলে তারই ঠিক পরের যে গল্পটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের, ছোট্ট জায়গা, খুব একটা জটিল নয়, একদম ইজি লাগবে, পছন্দসই সাবজেক্ট। তাহলে এই টপিকগুলো হচ্ছে আমাদের সিসি 6-এর মধ্যে আছে, 7-এর মধ্যে আছে। ম্যাথমেটিক্যাল মেথডটা হচ্ছে সিসি 7। সিসি 7 ম্যাথমেটিক্যাল মেথড। কেন এটাকে মেথড বলছি? কিছুটা অ্যানালাইসিস, কিছুটা অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, কিছুটা আবার আবার অ্যানালাইসিস, কিছুটা হচ্ছে ট্রান্সফরমেশন। কি করেছো মানে সব ল্যাগ্রেঞ্জেস মেথড দিয়ে করছে, সব মেথডগুলো। যেহেতু এই মেথডগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন ওয়েস্টার্স এমএন টেস্ট, ওটা মানে একটা মেথড, তো মেথড নিয়ে আলোচনা করা হচ্ছে, সেই জন্য এই টপিক্সটার নাম দিয়েছে ম্যাথমেটিক্যাল মেথড। সত্যি কথা বলতে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করো যে মেজরে আমাদের এটা কি লেখা থাকতো, আমি যে মেজরে ম্যাথমেটিক্যাল মেথড লেখা থাকতো না, তার পরিবর্তে মেজরে লেখা থাকবে সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, পাওয়ার সিরিজ। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে এটা পুরো অ্যানালাইসিস, অ্যানালাইসিস 2 লেখা থাকতো, এটা এইটুকু এখান থেকে, এটা অ্যানালাইসিস 2। আর এটা লেখা থাকতো অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। আরও যদি ভালো করে বলি তাহলে বলবো ডিফারেন্সিয়াল অ্যাপ্লিকেশন ক্যালকুলাস, কারণ এটা ডেরিভেটিভ সংক্রান্ত গল্প, ইন্টিগ্রেশন নেই। এটা হচ্ছে অ্যানালাইসিস 2-এরই পার্ট, ম্যাক্সিমাম মিনিমা, ক্যালকুলাসের পার্টও বলতে পারো। এটাও এই ফুরিয়ার সিরিজটা হচ্ছে সিকোয়েন্স অফ সিরিজের যে গল্পটা ছিল সেটাই, আর এটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পার্ট। তো এটা আলাদা আলাদা পার্টগুলোকে এক জায়গায় নিয়ে এসে মিক্সড করে একটা সাবজেক্টের নাম দিল, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মেথড, সিসি 7। এইবার আমরা চলে আসি, আচ্ছা এর জন্য বই কি নেবে যদি আমাকে জিজ্ঞাসা করো, বুক কি লাগবে, তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করো যে কি বই স্যার পড়াবেন, আমি বলবো যতটুকু পড়াবো আমি লিখে দেবো, তাহলে কিছু না নিলেও চলবে। কিন্তু একটা বই থাকবে না, আমি যে হ্যাঁ মাইনরদের জন্য এরকম বুক বেরিয়েছে, কিন্তু তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে এটার জন্য কোন বই নেব, ক্যালকুলাস, অ্যাপ্লিকেশন ক্যালকুলাস, এর জন্য তোমরা একটা বুক নিতে পারো, সেটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মোটা একটা বই আছে। সে সে এরকম টাইপের দেখতে ছিল, অনেক মোটা বুক এটা, কিন্তু এখানে যেমন লেখা আছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, ওটাতে লেখা থাকবে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ওখানে থাকবে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। তাহলে এই বইটা নিলে পেডাল ইকুয়েশন, ট্যানজেন্ট নর্মাল, রেক্টেলিনিয়ার অ্যাসিম্পটোট, এনভেলপ, কনকেভিটি, কনভেক্সিটি, সমস্ত জায়গাগুলো পেয়ে যাবে। কিন্তু আমি তোমাদেরকে বলি, এর আমরা প্রয়োজনে স্ক্যান করে পেজগুলো দিয়ে দেবো, ব্যাস ওটা নিলেই হয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই। ওই পেজগুলো প্রয়োজনে জেরক্স করে নাও, এর জন্য নতুন করে বই নেওয়ার দরকার নেই। এছাড়া যদি তোমার মনে হয় যে আমি অ্যাজ এ রেফারেন্স বুক হিসাবে কিছু একটা রাখতে চাইছি, তাহলে এমডি আনারুল ইসলামের একটা বুক আছে, সেই বুকটা তোমরা নিতে পারো, সেটা ক্যালকুলাসের পার্ট, শেখ আনারুল ইসলাম, এই বইটা অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। তাহলে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের এই পার্টটার জন্য একটা বই আছে, সেই বইটা হচ্ছে দিস ওয়ান। কেউ যদি বলে যে স্যার এটা আমি আগে নিয়েছিলাম, তা আমি অস্বীকার করব না, আমি বলবো হ্যাঁ
সেমিস্টার ওয়ানেই তোমরা নিয়েছিলে, যেখানে ক্যালকুলাস পড়েছিলে, যেখানে তুমি এখান থেকে রিডাকশন ফর্মুলা পড়েছিলে, ল্যাপিটাল রুল, এল হসপিটাল রুল পড়েছিলে, এখান থেকে তুমি সাকসেসিভ ডেরিভেটিভটা পড়েছিলে, এখান থেকে তুমি হচ্ছে এখান থেকে তুমি হচ্ছে আর কি ছিল, ডিফারেন্সিয়েশনের যে পার্টগুলো ছিল সেইগুলো পড়েছিলে, ইন্টিগ্রেশন রিডাকশন ফর্মুলা পুরোটা পড়েছিলে, মনে আছে তোমাদের? ইয়েস অর নো? এরিয়া পড়েছিলে, তারপরে হচ্ছে আর্ক লেন্থ আর ভলিউম, সারফেস এরিয়া কী করে বের করতে হয় সেটা এখান থেকে পড়েছিলে। তাহলে এই বইটা তোমরা নিতে পারো, বা যদি থাকে তো খুবই ভালো। আর যদি মনে করো না এই বুড়োগি বয়সে স্যার আর নিতে ইচ্ছে করছে না কোনো বই, যদি তোমার মনে হয় যে আর বুড়োগি বই নেবো না, তাহলে সেক্ষেত্রে না নিলেও চলবে, কোনো অসুবিধা নেই। এবার চলে আসলে বাবা ফুরিয়ার সিরিজের জন্য। ফুরিয়ার সিরিজ যে বইটাতে পাওয়া যাবে সেটা হচ্ছে এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের যে বইটা দেখতে পাচ্ছ এখানে পাওয়া যাবে। আমি যেহেতু বললাম যা করাবো সব লিখে দেবো, আনুষঙ্গিক নোট যা আছে সব দিয়ে দেবো, সেই জন্য তোমাদেরকে আর নতুন করে এটার জন্য বই নিতে হবে না। যদিও রেফারেন্স বুক হিসেবে বিদেশি রাইটারের এখানে প্রচুর বই দেওয়া আছে, তো আমার মনে হয় না বিদেশি রাইটারের বইগুলো নিয়ে আলটিমেটলি কোনো লাভ হবে। যেমন আমার কাছে এই বইটা এক্ষুনি আছে, অ্যাপোস্টল। এই অ্যাপোস্টলের দুটো বই থেকে দেখো, দুটো বই এ সব পাবে যত আছে। এটা ক্যালকুলাস কি না, টম এম অ্যাপোস্টল, এটা হচ্ছে ভলিউম 1, আর তার সঙ্গে সঙ্গে আরেকটা হচ্ছে ভলিউম 2। ভলিউম 2টাও কিন্তু দেখো এটাও অ্যাপোস্টল, এই যে টম অ্যাপোস্টল। তাহলে ভলিউম 1 ভলিউম 2 এই বইগুলো অ্যাজ এ রেফারেন্স বুক হিসাবে দেওয়া আছে। আর সত্যি কথা বলতে বাকি যত পরবর্তীতে বুক বেরিয়েছে সব দেখবে এখান থেকেই কনসেপ্টগুলো ধার নিয়েছে, সব এখান থেকেই কনসেপ্টগুলো ধার নিয়ে নিয়ে তারপরে হয়তো বইগুলো লিখেছে। তো যাই হোক, নেক্সট চলে আসো ডিসক্রিট ম্যাথমেটিক্স। ডিসক্রিট ম্যাথমেটিক্সটা একটা ইম্পর্টেন্ট জায়গা। তো ডিসক্রিট ম্যাথমেটিক্সের জন্য আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের জন্য বেশ কিছু পার্ট আছে, যে পার্টগুলো আমি মাস্টার ডিগ্রিতে পড়েছি। সেই মাস্টার ডিগ্রির মধ্যে হচ্ছে গ্রাফ থিওরিটা, এটা আমরা মাস্টার ডিগ্রিতে পড়েছি। তাহলে গ্রাফ থিওরি যে 30 মার্কস আছে সেই পার্টটা আমাকে পড়াতে হবে। পড়াতে হবে মানে এদের জন্য যে বই, সেই বইটা আমি তোমাদের একটা বুক বলছি, সেটা হচ্ছে এই বইটা, গ্রাফ থিওরি, ইন্ট্রোডাকশন টু গ্রাফ থিওরি। বইটা হচ্ছে দীপক কুমার ঘোষ। মানে কতকটা কেমন ফ্লেভার যদি হবে যদি জিজ্ঞাসা করো, তাহলে একটু ছবি টবি এঁকে, মানে এই ধরনের টপিক তুমি অলরেডি কোন ফ্লেভারের মতো হবে, ওই রিলেশন টাইপের ফ্লেভার হবে, রিলেশন ম্যাপিং ওই টাইপের ফ্লেভারের গল্প হচ্ছে গ্রাফ থিওরি। তো গ্রাফ থিওরির প্রচুর কিছু সিলেবাসের মধ্যে নেই, অর্থাৎ এই বইটা সম্পূর্ণ নেই, কিছুটা পার্ট দেখতে পাচ্ছি গ্রাফ থিওরির দিয়েছে এখানে। কতটা ওই রিলেশন, পোসেট, পার্শিয়াল অর্ডার রিলেশন, ওরকম টাইপের কিছু গল্প স্বল্প দিয়ে এই হচ্ছে বই। তো এর ডিটেল সিলেবাসে ডেফিনেশন এন্ড এক্সাম্পল অফ গ্রাফ, ওয়াক কী জিনিস, ট্রায়াল কী জিনিস, পাথ কী জিনিস, সার্কিউট কী জিনিস, সাইকেল কী জিনিস, এই পাথগুলো কি, এই সমস্ত এক্সাম্পল অফ ওয়েলারিয়ান গ্রাফ, হ্যামিল্টনিয়ান গ্রাফ বা হ্যামিল্টনিয়ান সাইকেল, হ্যামিল্টনিয়ান গ্রাফ কী জিনিস, ট্রি কী জিনিস, গাছ, ট্রি মানে ওই সেই পোসেটে ছিল এটা, ট্রি কী জিনিস, এই সমস্ত কথাবার্তাগুলো আছে। তো খুব যে অসম্ভব যে ভালো লাগবে তাও নয়, কিন্তু সহজ চ্যাপ্টার, মানে বুঝলে দারুণ, আর না বুঝলে মনে হবে না জানি কতটা কঠিন। কি বইটার নাম বললাম? গ্রাফ থিওরি, ইন্ট্রোডাকশন টু গ্রাফ থিওরি, দীপক কুমার ঘোষ। দীপক কুমার ঘোষের একটা বুক, সেই বই থেকে আমি তোমাদেরকে পড়াবো, প্লাস তার সঙ্গে সঙ্গে প্রায় ম্যাক্সিমাম জিনিসটা হয়তো লিখেই দেবো। এরপরে যে পার্টটা আছে সেই পার্টটা আবার প্রচুর মিশিয়ে দেওয়া আছে, এইটা পড়াতে গেলে বিভিন্ন টিচারের অবস্থা খারাপ হয়ে যাবে। ডিসক্রিট ম্যাথমেটিক্স অন্যরকম একটা সাবজেক্ট, কিন্তু এই সাবজেক্টটা যদি কেউ পড়াতে শুরু করে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ডিসক্রিট ম্যাথমেটিক্সের এখানে যে টপিকসটা আছে সেগুলো কেমন আছে আমি তোমায় বলছি। কিছু কিছু পার্ট তুমি রিলেশন যে ইন্টিজার বলে যে চ্যাপ্টার আছে সেখান থেকে পাবে। ইন্টিজার মানে তোমরা বেসিক অ্যালজেব্রার মধ্যে পড়েছিলে, তো সেই ইন্টিজারে কংগ্রুয়েন্সের ক্লাস এটা আবার ওখানে আছে। তারপরে মাল্টিপ্লিকেশন অফ কংগ্রুয়েন্ট ক্লাস কেমন, ফার্মেট লিটল থিওরাম কী জিনিস, ওয়েলার থিওরাম কী জিনিস, উইলসন থিওরাম কী জিনিস, এতদূর পর্যন্ত পেয়ে গেলে তার অ্যাপ্লিকেশন কী জিনিস এইগুলো পেয়ে গেলে। ইনফ্যাক্ট ডিভিজিবিলিটি টেস্ট, ডিভিজিবিলিটি টেস্ট মানে কখন 2 দিয়ে ভাগ যাবে,
কখন 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে, স্টেটমেন্ট অফ রিলেভেন্ট রেজাল্ট, ট্রাস্ট উইল বি ওয়ার্ক আউট প্রবলেম, অর্থাৎ এই যে ডিভিজিবিলিটি টেস্ট, এই সমস্ত কথাবার্তাগুলো না কম্পিটিটিভ এক্সামে খুব কাজে লাগে। যে কোনো একটা টার্ম কখন 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে, এই সমস্ত কথাবার্তাগুলো তুমি কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রচুর পাবে। হলো, এইবার বাকি যে পার্টগুলো আছে, চেক ডিজিট ইন 10 ডেসিমেল, এইগুলো গ্রাফ থিওরি, সরি ডিসক্রিট ম্যাথমেটিক্সের পার্ট। আমি তোমাদের বইটা দেখাতে চাইছিলাম, কিন্তু বই আমি খুঁজে পাচ্ছি না কেন। আমি ডিসক্রিট ম্যাথমেটিক্সের জন্য একটা খুব ভালো বুক নিয়েছিলাম, এই হলো ডিসক্রিট ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। তাহলে ডিসক্রিট ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই বইটা আমরা সাধারণত এটা খুব ভালো বুক বলে যে এই বইয়ের থেকে ভালো বই আর নেই। কিন্তু কতটা ভলিউম দেখতে পাচ্ছ, ভলিউম দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তাহলে যা যা এখানে সিলেবাসের টার্মগুলো তুমি দেখতে পাচ্ছ সব কিন্তু এই বই থেকে পাবে। রসন অ্যান্ড কৃত্তিভাসান, ঠিক আছে, এটা বিদেশি রাইটারের বই, কিন্তু পরবর্তীতে ইন্ডিয়ান রাইটার এটাকে রিভাইজ করেছে, রিভাইজ ভার্সন বের করেছে দিস ওয়ান। তাহলে ডিসক্রিট ম্যাথমেটিক্সের যে যে কথাবার্তাগুলো আমি বলছি সব এখানে পাবে। ইনফ্যাক্ট এই ডিসক্রিট ম্যাথমেটিক্সের মধ্যে তুমি গ্রাফ থিওরিটাও পাবে। গ্রাফ থিওরিটা তোমরা এই বইতেই ভালো আছে। গ্রাফ থিওরি, আমরা গ্রাফের কভার টোভার যা যা দেখতে পাচ্ছ, ডিসক্রিট ম্যাথমেটিক্স বইটার নাম কিন্তু ডিসক্রিট ম্যাথমেটিক্স, তার মানে এইগুলো সব তুমি এখান থেকে পেয়ে যাবে। এমনকি এই যে লাস্টের দিকে কম্বিনেটর, রেকারেন্স রিলেশন, জেনারেটিং ফাংশন, এইগুলো সব তুমি এই বইটা থেকে পাবে। তাহলে এই হলো একটা বুক যেটা ডিসক্রিট ম্যাথমেটিক্সের জন্য পড়াতে গেলে বুঝতে পারবে কি হবে না হবে। কিন্তু ডিসক্রিট ম্যাথমেটিক্সটাও সাধারণত এটা কি হয় জানো তো, ওই পড়ে পড়াতে হয়, মানে আমার চাপ হবে কিছুটা। কিছু কিছু জায়গা আমি সব জানি যেগুলো অলরেডি পড়ানো হয়ে গেছে, কিন্তু এই লাস্টের দিকের এই জায়গাগুলো আমার কাছে আননোন, যেগুলো আমাকে পড়ে পড়াতে হবে। আবার রেকারেন্স রিলেশন, জেনারেটিং ফাংশন, এইগুলো টুকটাক কিছু জানা আছে। বুলিয়ান অ্যালজেব্রাটা জানা আছে। বুলিয়ান অ্যালজেব্রা কোথায় আছে, সেটা এসকে মাপার যে অ্যালজেব্রা বই আছে সেই বইটাতেই আছে। আর বুলিয়ান অ্যালজেব্রা আমি নিজেই পড়েছি, পরবর্তীতে সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছিল, সেই জন্য বুলিয়ান অ্যালজেব্রা আর পড়তে হতো না। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাটা এটা আবার সহজ একটা টপিক। এটা তুমি একদম আমাদের যে বইটা আছে রে বাবা, এই যে বইটা আছে বুলিয়ান অ্যালজেব্রাটা আছে, আমার বইয়ের ফ্রন্ট পেজটাই নেই। মাপার বইটা, মাপার বইয়ের ফ্রন্ট পেজটা কই, মাপা এসকে মাপার যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যেটা আছে, সেই অ্যালজেব্রার বইতেই বুলিয়ান অ্যালজেব্রাটা আছে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা আর এই পার্টটাকে গ্রাফ থিওরি পার্ট হিসাবে টোটাল 45 মার্কস তুমি এখানে পাচ্ছ, 45 মার্কস পাচ্ছ। আর গ্রাফ থিওরিটা ডিসক্রিটেরই পার্ট, সেটা 30 মার্কস। তাহলে 30 আর 45 মার্কস হচ্ছে দিস ওয়ান। এই যে আমি যে বইটার কথা বললাম সেটা হচ্ছে দিস ওয়ান, এই বুকটা দেখো, রসন, KH রসনের বুক, ডিসক্রিট ম্যাথমেটিক্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন উইথ কম্বিনেশন অফ গ্রাফ থিওরি দিয়ে একদম ম্যাকগ্রেল হিল এডুকেশন হাউস থেকে এটা আসছে। এই বইটা অ্যাজ এ রেফারেন্স বুক হিসেবে নিচ্ছি। এছাড়া আমি দীপক কুমারের যে বইটা আমার কাছে ছিল সেই বইটা অ্যাজ এ রেফারেন্স বুক হিসাবে আমরা নিতে পারি। এই গেল ডিটেলস সিলেবাস নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে সিলেবাস আমরা পেয়ে যাচ্ছি, তোমাদের দেখবে এটা একদম স্টাডি মেটেরিয়ালের ভেতরেই সিলেবাসটা দেওয়া আছে, মানে বাকি সিলেবাসগুলোকে আমি ক্রপ করে কেটে দিয়েছি, শুধু তোমাদেরগুলো রেখেছি। কোশ্চিন প্যাটার্ন দুবার দেওয়া হয়েছিল সিসি 8-এ, না 8 বলতে আগের বারে একবার দেওয়া হয়েছিল 12-তে। তখন কাদের জন্য কোশ্চিন প্যাটার্নটা বেশি করে দেওয়া হয়েছিল, যারা যারা ম্যাথমেটিক্যাল মেথডটা সেমিস্টার 5-এ পড়ে নিয়েছো তাদের জন্য কোশ্চিন প্যাটার্ন একবার দেওয়া হয়েছিল। তো সেই কোশ্চিন প্যাটার্নে দেখো, আমি তোমাদেরকে বললাম না সেমিস্টার 7-এর বাবা, সেমিস্টার 7 আর 8, ওই সেমিস্টারে ওই যে দেখো গ্রুপ থিওরি 3 পড়ছো, তারপরে তুমি পড়ছো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন 2 পড়ছো, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন 2 পড়ছো। তাহলে ওই সময় এটা যারা শুধুমাত্র 4 ইয়ার্স মেজর সাবজেক্ট নিয়ে পড়ছে তারাই শুধু এই টপিকসটা পড়ছে। নেক্সট চলে আসি সেমিস্টার 5-এ ম্যাথমেটিক্স MDC CC 7। তাহলে সেমিস্টার 5-এ যাদের ম্যাথমেটিক্সটা কোর পেপার 1 তারা এটা পড়ছে, তাও আবার এখানে ভুল লেখা আছে,
এটা ভুল লেখা আছে, এটা হবে ম্যাথমেটিক্যাল মেথড। আর এই জায়গায় ভুল লেখা আছে বলে যে আমার কতক্ষণ টাইম লেগেছে তোমরা ভাবতে পারবে না যে কি হলো, কোন টপিকস তোমাদের আছে। আমি অনেককে ফোন করেছি, তন্ময়কে ফোন করেছিলাম একদিন, তো তখন বুঝলাম যে এটা ভুল আছে। তাহলে এই জায়গায় ভুল আছে বলেই কিন্তু বিশাল ঘেটে ফেলেছিলাম। তারপরে চলে আসো মেজর সাবজেক্ট, এখানে CC8। যখন এখানে CC8 লেখা আছে আর তোমরা আমাকে জোর করে বলছো যে সেমিস্টার 6 স্যার আমাদের দুটো পেপার পড়তে হবে, আমি এবার চাপে পড়ে গেলাম, কই লেখা তো নেই সেমিস্টার 6-এ দুটো পেপার। পরে বুঝলাম যে সেমিস্টার 6-এ দুটো পেপার CC7 shall be study in semester 5 if option as a core paper 1, আর in semester 6-এ পড়তে হবে if option as a core paper 2। তাহলে core paper 2 যদি হয় তাহলে সেমিস্টার 6-এ পড়তে হবে, যদি 1 হয় না, কেমিস্ট্রিটা যদি কোর পেপার 1 হয় তাহলে তুমি সেমিস্টার 6-এ পড়ছো হচ্ছে CC7 এর সিলেবাস আবার এখানে ভুল লেখা আছে, তো ছেড়ে তো ইগনোর করো ওটা। বাকি তো বুঝতেই পারছো, তাহলে এখানে দুটো পেপার পড়তে হবে যাদের অন্য ব্রাঞ্চ থেকে এসছো তাদের জন্য। নেক্সট হচ্ছে এর কোশ্চিন প্যাটার্নটা কি আছে। কোশ্চিন প্যাটার্নে ম্যাথমেটিক্স মেজর মাইনরের যে কোশ্চিন প্যাটার্ন, সেটা প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স এগুলো হয়ে গেছে, রিং থিওরি এগুলো সব আমরা করে নিয়েছি। এমডিসির কোশ্চেন পেপার, আচ্ছা এটা মাইনরের কোশ্চেন পেপার, পিওর মাইনর। কোন মাইনর? যাদের দেখা গেল যে কেমিস্ট্রি কোর পেপার, ফিজিক্স হচ্ছে কোর পেপার 2, আর মাইনর ম্যাথমেটিক্স, তারাও আবার এই পার্টটার মধ্যে পড়ছো। তাহলে এমডিসির স্ট্যাটিস্টিক্সের আমরা পেয়ে গেছিলাম ম্যাথমেটিক্যাল মেথড। দেখো এখানে ঠিক কারেকশন করে দিয়েছে, CC7 ম্যাথমেটিক্যাল মেথড লেখা আছে, ওখানে ভুল লেখা আছে। তাহলে ম্যাথমেটিক্যাল মেথডে কি কি আছে? সিকোয়েন্স, সিরিজ, এই দুটো থেকে 25 মার্কস, অর্থাৎ 5 কোশ্চিন আর টু বি অ্যাটেম্প ফ্রম এ সেট অফ 9 কোশ্চিন অ্যান্ড ইচ ক্যারি 5 মার্কস। কোশ্চিন মে হ্যাভ ফার্দার পার্ট। তারপরে তোমার টোটাল 9খানা কোশ্চিন থাকবে, 5টা কোশ্চিন অ্যান্সার করতে হবে, একদম সোজা সাপটা দিয়ে দেবে হয়তো যে 1 2 3 করে এরকম করে 9টা কোশ্চিন দেবে, তার মধ্যে 5টা করতে হবে। এবার লাস্টে কথাটি লেখা আছে যে কোশ্চিন মে হ্যাভ ফার্দার পার্ট, এটার মানে 1-এর AB থাকলেও থাকতে পারে, কারণ 5 আছে মানে 5কে আমি 3+2 আকারেও ব্রেক করতে পারি, বা এখানে 2+3 আকারেও ব্রেক করতে পারি, তাহলে ফার্দার পার্ট থাকলেও থাকতে পারে। হ্যাঁ, অ্যানালাইসিসে ফার্দার পার্ট থাকে, না থাকলে তোমরা 5 নম্বরের কোশ্চিন, খুব রেয়ার টাইপের কোশ্চিনই 5 নম্বর দেয়। নেক্সট চলে আসো অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। দেখেছো এখানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা মেনশন করা আছে। তো অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্স ক্যালকুলাস 35 মার্কস, এটা কিন্তু ম্যাক্সিমাম টিচার পড়িয়ে দেবে, এটা পড়ানো তার কোনো অসুবিধা নেই, বরঞ্চ উপরেটা পড়াতে গেলেও একটু চাপ আছে, কারণ উপরেরটা থার্ড ইয়ারে পড়তাম, উপরেরটা এখন লাস্টের দিকে সেমিস্টারগুলোতে পড়া হয়, আর এটা একদম প্রথম সেমিস্টারে পড়ানো হয়। তো অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্স ক্যালকুলাস, সেখানে কি আছে না 7 কোশ্চিন আর টু বি অ্যাটেম্প আউট অফ 11 কোশ্চিন, এখানেও 5 নম্বর করে দেওয়া আছে। 7 কোশ্চিন মানে কোশ্চিন প্যাটার্নটা সহজ হবে, একদম স্ট্রেট ফরওয়ার্ড, 11টা কোশ্চিনের মধ্যে 7টা কোশ্চিন অ্যান্সার করতে হবে, মানে কোশ্চিন সহজই হবে। ফুরিয়ার সিরিজ থেকে কটা কোশ্চিন করতে হবে, আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন থেকে এখানে সাধারণত তোমার কোশ্চিন সেট বলা আছে অ্যাটেম্প ফ্রম দ্য সেট অফ, ও বাবা 7টা কোশ্চিন দিয়েছে, 7টা কোশ্চিন দিয়েছে, তার মধ্যে মাত্র 3টে কোশ্চিন অ্যান্সার করতে হবে। এটার মানে সুবিধা কি হলো, ফুরিয়ার সিরিজ থেকেই তুমি 2টো কোশ্চিন পেয়ে যাবে, কারণ 7টার মধ্যে ফুরিয়ার সিরিজ থেকে 2টো কোশ্চিন, বাকি তোমার 4টে কোশ্চিন বা 5টা কোশ্চিন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন থেকে, তো 2টো কোশ্চিন তুমি ফুরিয়ার সিরিজ থেকেই পেয়ে যাবে। কোশ্চিনের লেভেল যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে কেমন হয়, তাহলে তার উত্তর হচ্ছে কোশ্চিনের লেভেল আমরা যেটা প্রিভিয়াস দিনেও দেখেছি যে লাস্টের দিকে এখন কিন্তু মডারেটেড ভার্সন হচ্ছে, যে একদম খুব সহজ কোশ্চিন দেবে তাও নয়, সাবজেক্টের ডেপথ না জানা থাকলে আমরা পারবোই না যে কি করতে। তাহলে কি কি পাচ্ছ রে বাবা, 35 15 35 আর হচ্ছে না সরি 25 আর 35 আর হচ্ছে 15। তাহলে এই হলো ম্যাথমেটিক্যাল মেথড। এইবার 9-এ গিয়ে, 9 মানে একদম রিসেন্ট দিনে আবার ডিসক্রিট ম্যাথমেটিক্সের কোশ্চিন প্যাটার্নটা দিয়েছে। তাহলে রিসেন্ট দিনে আমরা চলে আসি কোশ্চিন প্যাটার্ন এমডিসি, হ্যাঁ এমডিসি কোশ্চিন পেপার, কোশ্চিন প্যাটার্ন। এখানে দেখো এই এই প্রথম পার্টটা যেহেতু কিছু কিছু ছেলেপেলে আগের সেমেও দিয়ে দিয়েছে, সেম 5-এও যেহেতু দিয়ে দিয়েছে, সেই কারণে প্রথম পার্টটা রিপিট করলো, দুবার করলো। সেকেন্ড পার্টটাতে কি আছে, CC8 যেটা আছে সেই পার্টটাতে কি আছে, CC8 ডিসক্রিট ম্যাথমেটিক্স
ডিসক্রিট ম্যাথমেটিক্সের জন্য গ্রাফ থিওরি থেকে 30 মার্কস আসছে। 10টা কোশ্চেনের মধ্যে 6টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, একদম সোজা সাপটা একটা দিয়েছে, এখানে কোনো পার্ট নেই, মানে যে 2 নম্বরের কোনো কোশ্চেন নেই, একদম ডাইরেক্ট সোজা সাপটা কোশ্চেন দিয়েছে। গ্রাফ থিওরি থেকে 10টার মধ্যে 6টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। কত নাম্বার আছে? 5 মার্কস করে, তার ফার্দার পার্ট থাকলেও থাকতে পারে। অ্যাপ্লিকেশন অফ কংগ্রুয়েন্স, কম্বিনেশন, রেকারেন্স রিলেশন, জেনারেটিং ফাংশন, বুলিয়ান অ্যালজেব্রা, এখানে আবার দুটো ভাগে ভাগ করেছে। বুলিয়ান অ্যালজেব্রাটাকে আলাদা করে ভাগ করেছে, বুলিয়ান অ্যালজেব্রাটাকে আলাদা ভাগ করেছে। সেখানে 3টে কোশ্চিন অ্যান্সার করতে হবে, আউট অফ 5 কোশ্চিন ক্যারি করবে 5 মার্কস। বুঝতে পারছো? 5টা কোশ্চেনের মধ্যে 3টে কোশ্চিন, আর আগেরটা ছিল 7টা কোশ্চেনের মধ্যে 3টে কোশ্চেন। তাহলে 5টা কোশ্চেনের মধ্যে 3টে কোশ্চেন, দুটো বেশি থাকবে, 5 মার্কস করে। 5 মার্কস কোশ্চেন উইল সেট ফ্রম বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে শুধু বুলিয়ান অ্যালজেব্রা থেকে, ভুল বললাম ওটা, দিস 5 কোশ্চেন উইল সেট ফ্রম বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা ভালো একটা চ্যাপ্টার, সহজই লাগবে, খারাপ লাগবে না, পড়ালে বুঝতে পারবে কি হতে পারে, সুন্দর একটা চ্যাপ্টার। তো বুলিয়ান অ্যালজেব্রা থেকে তুমি 3 5 15 নাম্বার পেয়ে যাচ্ছ, পুরোটা বুলিয়ান অ্যালজেব্রা। এদিকে কি পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে 6 কোশ্চেন আর অ্যাটেম্প ফ্রম 10 কোশ্চেন। 10টা কোশ্চেনের মধ্যে 6টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। তার মধ্যে 11 কোশ্চেন উইল সেট ফ্রম, এখানে বলছে 10 কোশ্চেন, 6 কোশ্চেনের কাছে 10 কোশ্চেন, আর এখানে লিখছে 11 কোশ্চেন। তাহলে এটা খুব সম্ভবত 11ই হবে, 11 হবে, নাহলে ওখানে 10 হবে। তাহলে 11 কোশ্চেন্স উইল সেট ফ্রম কম্বিনেটর, রেকারেন্স রিলেশন, জেনারেটিং ফাংশন, এই জায়গাগুলো থেকে। কম্বিনেটর মানে তার সঙ্গে সঙ্গে এটা কেন লিখলো না কি জানি, কংগ্রুয়েন্সটাও লেখা উচিত ছিল, অ্যাপ্লিকেশন অফ কংগ্রুয়েন্স। মানে সোজা কথায় প্রথম দিক থেকে তুমি 6টা কোশ্চেন অ্যান্সার করছো, আর লাস্টেটা 3টে, তাহলে টোটাল হচ্ছে 6 আর 3 হচ্ছে 9, 5 9 45, ঠিক আছে। তাহলে 6 আর 3 9, 5 9 45, 45 নাম্বার হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স থেকে আসছে। তাহলে আমরা এবার মেন জায়গায় আসছি, আমাদের বুক কি কি লাগছে বললাম। ম্যাথমেটিক যদি তোমরা কেউ বলো যে স্যার বই কিছু নেব না এখন, চলবে। আর যদি মনে করো যে না কিছু বই নেওয়ার দরকার আছে, তাহলে কিন্তু এই বইটা নিতে পারো। এটা কিন্তু তুমি যে কোনো ইউটিউবে দেখো, যে জায়গায় দেখো না কেন, সবাই বলে এই বইটাই সব থেকে ভালো বুক। কিন্তু সেই লেভেলের পড়াশোনা করলে সব থেকে ভালো বুক এই বইটা নিলে কি হবে, গ্রাফ থিওরি যেটা আছে, সেই গ্রাফটাও কিন্তু এই বইয়ের মধ্যে আছে। আদারওয়াইজ গ্রাফ থিওরির জন্য আলাদা একটা বুক আছে, দীপক কুমার ঘোষ। দীপক কুমার ঘোষ এই বইটা তোমরা অনেকে পরিচিত। এই বইটা কোথায় আছে জানো তো? ওই যে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে বুকটা ছিল, সেই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বুকটাও কিন্তু দীপক কুমার ঘোষ রিভাইজ করেছিল। মাইতি অ্যান্ড ঘোষের যে বইটা, সেই বইটা দীপক কুমার ঘোষের বইতে রিভাইজ করা আছে। ঠিক আছে, ওকে। আপাতত আমি দুটো ক্লাস তোমাদেরকে দিচ্ছি, টুইসডে 8:30, ওয়েডনেসডে 8:30, আরেকটা ক্লাস হচ্ছে সানডে, এটা পড়াই না সাধারণত, তোমাদের জন্য পড়াতে হবে, সানডে 5:30। মোটামুটি এই হচ্ছে আমরা আপাতত ডেটগুলো নিচ্ছি বাবা। যদি বলো যে স্যার কীভাবে পড়াবেন, তাহলে উপায় হচ্ছে যে কোন কোন টপিকসগুলো একটু সহজ আছে সেগুলো একটু আগে করিয়ে দিচ্ছি। আমরা শুরুই করছি অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস থেকে, কারণ ওটা পড়াতে বেশ মজাই লাগবে, অন্যরকম লাগবে, ইজি লাগবে, একদম লেভেলটা সহজ। তো অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস দিয়ে শুরু করি, নেক্সট দিন সানডে থেকে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস শুরু করছি। তাহলে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস শুরু করি, 3টে 4টে ডেটে আইডিয়া পেয়ে যাবে কী হতে পারে। তারপরে সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, ডিসক্রিট ম্যাথমেটিক্সটাও প্যারালালি শুরু করব। ডিসক্রিট ম্যাথমেটিক্সে আমি শুরুতে যে টপিক্সটা করাবো সেটা হচ্ছে গ্রাফ থিওরি। গ্রাফ থিওরিটা বেশ মজার লাগবে, অন্যরকম নতুন একটা টপিক, সেই টপিকগুলো নিয়ে পড়ানো হবে। তোমাদের এমনিতে কোনো কোয়ারি আছে? আর আরেকটা কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে ক্লাস জয়েন করতে হবে। ক্লাস না জয়েন করলে কিন্তু আমি লিভ করিয়ে দেবো, ঠিক আছে? এতবার বলেছো
যে লাস্ট পর্যন্ত নাও করতে পারলাম না। তা কালকে আমরা কি শুরু করব? অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস কালকে থেকে শুরু করছি, ঠিক আছে? কারো কোনো কোয়েরি আছে? তন্ময়, বুঝতে পারছো? না, অনেকের কি ক্লিয়ার হলো? অনেক কিছু জানা ছিল, তবু একদম ক্লিয়ার কনসেপ্ট দিলাম যে কি কি আছে, কি কি পড়তে হবে, এটা অনেকটা ক্লিয়ার হলো কিনা, ইয়েস অর নো? যাই হোক, আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে আমরা কালকেই করাচ্ছি। কালকে আমরা পরে একদম সাবজেক্টে ঢুকছি। জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস ছিল আজকেরটা।